নমস্কার বন্ধুরা, আজকের কাহিনী এমন একজন ব্যক্তিকে নিয়ে যে একই সাথে একজন সিরিয়াল রেপিস্ট এবং সিরিয়াল কিলার। সে ধরা পড়ার পর নিজেই কনফেস করে যে 18 জন মহিলাকে সে একই সাথে রেপ করেছে এবং মার্ডার করেছে। যদিও পুলিশের অনুমান অনুযায়ী এই সংখ্যাটা অনেক অনেক বেশি। ভারতবর্ষের 3টি রাজ্যে কর্ণাটক, মহারাষ্ট্র এবং গুজরাট, এই 3টি রাজ্যে সে তার এই ক্রাইম সংগঠিত করেছিল। চারবার সে জেল থেকে পালিয়ে যায় এবং তার একটা অদ্ভুত নেশা ছিল, সেটা হচ্ছে মহিলাদের আন্ডারগার্মেন্টস পরার। আজকের কাহিনী উমেশ রেড্ডিকে নিয়ে। উমেশ রেড্ডির জন্ম কর্ণাটকের চিত্রদুর্গ জেলায় বাসাপ্পা মালিগায় 1969 সালে। খুব অল্প বয়সেই সে সিআরপিএফে চাকরি পেয়ে যায় এবং তার পোস্টিং হয় জম্মু অ্যান্ড কাশ্মীরে। এখানে একজন কমান্ডারের বাড়িতে তার গার্ড পড়ার কাজে সে নিযুক্ত হয়। কিন্তু এইখানেই সে প্রথম তার ক্রাইম সংগঠিত করতে চায়। এই কমান্ডারের মেয়েকে সে রেপ করার চেষ্টা করে, কিন্তু সবাই ধরে ফেলে এবং উমেশ খুব সহজেই সেখান থেকে পালিয়ে চিত্রদুর্গে চলে আসে। এর কয়েক মাস পর 1996-তে সে আর একটা সরকারি চাকরিতে জয়েন করে। এবারে সে জয়েন করে ডিস্ট্রিক্ট রিজার্ভ ফোর্সে। এটা পুলিশের একটা চাকরি। মধ্যপ্রদেশে রেড্ডির ট্রেনিং হয়। ট্রেনিংয়ের পর সে চিত্রদুর্গে ফিরে আসে এবং তার পোস্টিং পায়। এরপর থেকেই শুরু হয় রেড্ডির ক্রাইমের গল্প। নভেম্বর 1996-তে সে একটি স্কুল ছাত্রীকে প্রথমে রেপ করে। এবার যখন খুন করতে যায় তখন মেয়েটির হাতের সামনে একটা পাথর পেয়ে যায় এবং সেই পাথরটা দিয়ে সে রেড্ডিকে আঘাত করে। রেড্ডি পড়ে যায়। সেই সুযোগে মেয়েটি পালিয়ে প্রাণে বাঁচে। এরপর ডিসেম্বর মাসে সে 16 বছরের একটি মেয়েকে, রূপা নাম তাকে রেপ করে এবং মার্ডার করে। এর কিছুদিন পর রিপাবলিক ডের একটা প্যারেড অনুষ্ঠান হচ্ছিল। রেড্ডির প্রথম যে ভিকটিম, যে মেয়েটি পালিয়ে গিয়ে প্রাণে বেঁচেছিল, সে ওই প্যারেড দেখতে আসে এবং প্যারেড দেখতে এসে সে দেখে যে তাকে রেপ করেছিল সেই লোকটি ওই প্যারেডে অংশ নিয়েছে। মেয়েটি সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষের কাছে যায় এবং গিয়ে সে তার ঘটনা জানায়। এরপরে পুলিশ রেড্ডিকে অ্যারেস্ট করে এবং তখন তার ব্যাকগ্রাউন্ড চেক করা হয়। চেক করে দেখা যায় যে সিআরপিএফে চাকরি করার সময়ও কিন্তু রেড্ডি এরম একটা ঘটনা ঘটিয়েছিল। যখন সে পুলিশে জয়েন করে তখনই যদি তার ব্যাকগ্রাউন্ড চেক করা হতো তাহলে তখনই কিন্তু এটা ধরা পড়ে যায়, কিন্তু তখন চেক করা হয়নি, ফলে ধরাও পড়েনি। এরপর পুলিশের চাকরি থেকে তাকে ডিসমিস করা হয় এবং তার জেল হয়। এরপর জেলেই তার জীবন কাটতে থাকে। মার্চ 1997-তে যখন তাকে একটা জেল থেকে বারেলি জেলে ট্রান্সফার করা হচ্ছিল, সেই সময় রেড্ডি পুলিশকে ধোঁকা দেয় এবং পালিয়ে যায়। এটা ছিল তার প্রথমবার জেল পালানো। এইবারে পালাবার পর সে কিন্তু একের পর এক কাণ্ড ঘটাতে থাকে এই 3টি রাজ্য জুড়ে। প্রথমে সে একজন ইনকাম ট্যাক্স অফিসারের ওয়াইফকে রেপ এবং মার্ডার করে ব্যাঙ্গালোরে। এরপর একটি মেয়ের সঙ্গে সে একই ঘটনা ঘটায় আহমেদাবাদে। এরপরে আরও 2টো মেয়ের সঙ্গে সে একই ঘটনা ঘটায়, সেটা বরোদাতে। এরপর কুনিগালে সে একজন বিধবা মহিলাকে রেপ এবং মার্ডার করে। এরপর পুলিশ কিন্তু তাকে কোনোভাবেই ধরতে পারছিল না। 2-1 মাস কেটে যায়। জুলাই 1997-তে রেড্ডিকে পুলিশ অ্যারেস্ট করে, কিন্তু সে এই কারণে অ্যারেস্ট হয় না যে রেপ এবং মার্ডারের জন্য। এইবারে সে অ্যারেস্ট হয় এক অদ্ভুত কারণের জন্য। এই চিত্রদুর্গ এলাকাতেই কিছুদিন ধরে মেয়েদের আন্ডারগার্মেন্টস চুরি হচ্ছিল। নলমারি আমরা রোদ্দুরে ছাদের ওপরে বা অনেক সময় সামনে যদি ফাঁকা কোনো জায়গা থাকে সেখানে আমরা জামা কাপড় শুকোর দিই, এরকমই সব জায়গাতেই দেওয়া হয়। এরকম জায়গা থেকেই প্রত্যেক দিন মেয়েদের আন্ডারগার্মেন্টস চুরি হতে থাকছিল। সেই কারণে বিভিন্ন লোক গিয়ে পুলিশে কমপ্লেন করে। ফলে পুলিশ এবং এলাকার লোক তারা একটু সজাগ থাকে যে কে এই ঘটনাটা ঘটছে। এরকমই একদিন রেড্ডি চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় এবং সবাই মিলে রেড্ডিকে পুলিশের হাতে তুলে দেয়। এরপর পুলিশ রেড্ডিকে নিয়ে তার বাড়িতে যায় ছানবিন করতে এবং সেখানে গিয়ে দেখা যায় যে একটা ব্যাগের মধ্যে মেয়েদের আন্ডারগার্মেন্টসে ভর্তি। তখন রেড্ডিকে জিজ্ঞেস করা হয় যে সে এই কাজ কেন করে, কি কারণে সে এটা করে।
রেড্ডি জানায় যে তার এটা করতে ভালো লাগে এবং সে নিজেও মেয়েদের আন্ডারগার্মেন্টস পরে। পুলিশের এটা বিশ্বাস না হয় তারা তখন রেড্ডিকে চেক আপ করে থরলি এবং দেখা যায় যে রেড্ডি সত্যি সত্যিই মেয়েদের আন্ডারগার্মেন্টসই পরে আছে। কিন্তু অদ্ভুতভাবে 24 ঘন্টার মধ্যে পুলিশকে ধোঁকা দিয়ে রেড্ডি আবার পালিয়ে যায়। এটা ছিল তার 2 নম্বর পালানো। এরপরে ফেব্রুয়ারি 1998-তে রেড্ডি একটি মেয়েকে, শুভশ্রী নাম তার, 37 বছর বয়স, তাকে রেপ এবং মার্ডার করে। এরপরে আরেকটাও সে এরকম ঘটনা ঘটাতে যাচ্ছিল, কিন্তু মেয়েটি সতর্ক হয়ে যায়। সে বুঝতে পারে রেড্ডির কি মনোবাঞ্ছা, সে চিৎকার করে। সেই সময় সবাই এলাকার লোক এসে জড়ো হয়ে যায়। রেড্ডি তখন একতলা থেকে লাফিয়ে রাস্তায় দিয়ে পালাতে চায়, কিন্তু একতলা থেকে লাফাবার জন্য তার গোড়ালিতে চোট লাগে, ফলে সে পালাতে পারে না। তখন সবাই মিলে তাকে পুলিশের হাতে তুলে দেয়। এরপর 1999-তে সে আবার জেল থেকে পালায়। এটা ছিল তার 3 নম্বর জেল পালানো। যদিও সে বেশি দিন জেলের বাইরে থাকতে পারে না বা অন্য নতুন কোনো ক্রাইম করতে পারে না, তার আগেই পুলিশ তাকে অ্যারেস্ট করে নেয়। এরপরে ঘটে সেই ঘটনা যেটা ভীষণই অদ্ভুত। 4 মার্চ 2002 এই দিন বারেলি থেকে ব্যাঙ্গালোরে তাকে শিফট করা হচ্ছিল অন্য জেলে। যে পুলিশ ভ্যানে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই পুলিশ কর্মচারীদের সে প্রচুর মদ এবং মাংস খাওয়ায় এবং যখন সবাই নেশার মধ্যে চলে যায় তখন এক পুলিশ কর্মীকে রেড্ডি বলে যে তার হাতকড়াটা খুলে দিতে, তার কারণ তার টয়লেট পেয়েছে। নর্মালি এই ধরনের ক্ষেত্রে পুলিশের উচিত যে তার সাথে করে যাবে, কিন্তু যেহেতু সবাই নেশার মধ্যে ছিল এবং পুলিশ কর্মীদের মদ এবং মাংস খাইয়েছে, ফলে তারা ভীষণই খুশি, রেড্ডিকে বিশ্বস্ত মনে করেছিল। এই সুযোগে রেড্ডি কিন্তু পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার পরে 2 মাসের মধ্যে সে 3টে এরকম ঘটনা ঘটায়, রেপ এবং মার্ডার। যদিও সে বেশি দিন জেলের বাইরে থাকতে পারে না। 17 মে 2002-তে সে আবার অ্যারেস্ট হয়। এইবারের অ্যারেস্টটাও কিন্তু অদ্ভুত। 17 মে 2002-তে সে ব্যাঙ্গালোরে ফেরত আসে। বিভিন্ন জায়গায় সে ঘুরতে থাকে, একটা জায়গায় ক্রাইম করে, তারপর সেই জায়গাটা ছেড়ে সে অন্য জায়গায় চলে যায়, আবার সেখানে গিয়ে ক্রাইম করে, সেখানে ছেড়ে আবার অন্য জায়গায় চলে যায়। এইভাবেই রেড্ডি কিন্তু ঘুরতে থাকে। সেরকমভাবেই 17 মে 2002-তে রেড্ডি ব্যাঙ্গালোরে পৌঁছয় এবং ব্যাঙ্গালোরে পৌঁছে সে একটা জায়গায় তার ব্যাগটা রেখে চুলদাড়ি কাটার জন্য স্টেশনের বাইরে যায় সকাল 8টা নাগাদ। চুলদাড়ি কাটতে যখন সে সেলুনে যায় তখন দেখা যায় রেড্ডি যে সেলুনে চুল কাটতে যায় সেই সেলুনেই একটা অটো ড্রাইভার আসে, সেও চুলদাড়ি কাটতে, এবং সে রেড্ডিকে চিনতে পারে, কারণ পুলিশ এর মধ্যেই পোস্টার চারিদিকে লাগিয়েছিল। সেইটা দেখেই সে রেড্ডিকে চিনতে পারে এবং পুলিশে খবর দেয়। এই লাস্টবার পুলিশ কিন্তু রেড্ডিকে অ্যারেস্ট করে। এরপর থেকে কিন্তু রেড্ডি আর পালাতে পারে না। এই সময়ও যখন স্টেশন থেকে রেড্ডি যেখানে ব্যাগটা রেখেছিল সেখান থেকে যখন তার ব্যাগ চেক করা হয় তখন দেখা যায় সেই ব্যাগের ভেতরে ভর্তি রয়েছে মেয়েদের আন্ডারগার্মেন্টস। এইভাবেই রেড্ডি আলটিমেট পুলিশের জালে ধরা পড়ে। এরপরে লোয়ার কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট 3টি জায়গাতেই রেড্ডির ফাঁসির আদেশ হয়। সে মার্সি পিটিশনের জন্য প্রেসিডেন্টের কাছে পৌঁছয়। দুবার প্রেসিডেন্ট সেটা রিজেক্ট করে। লাস্টবার অনারেবল প্রেসিডেন্ট মিস্টার কোবিন্দজি তিনিও কিন্তু তার এই মার্সি পিটিশন রিজেক্ট করে দেয়। কিন্তু এরপরেও কেস চলতে থাকে এবং 2022 সালে এসে আলটিমেট সুপ্রিম কোর্ট রায় দেয়, তার ফাঁসির সাজাকে রদ করে দেওয়া হয় এবং তাকে 30 বছরের জেলের সাজা ঘোষণা হয়। এটাই ছিল আজকে উমেশ রেড্ডির কাহিনী, যে একাধারে একজন রেপিস্ট এবং সিরিয়াল কিলারও বটে। কিন্তু একটাই ভয় যে 30 বছর তার সময় কিন্তু খুব শিগগিরই অতিক্রম হয়ে যাবে। তারপরে জেল থেকে বেরিয়ে সে আবার এই কাজ করবে কিনা সেটা নিয়ে একটা সংশয় থেকেই যাচ্ছে। আমার মনে হয় এই ধরনের মানুষের ফাঁসি হয়ে যাওয়াটাই সবচেয়ে ভালো, কারণ এরা সমাজের জন্য খুবই বিপজ্জনক। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।